কালীঘাটের সেই পুরনো টালির ঘর। রাত প্রায় 3টে। বৃষ্টি একটু আগেই থেমেছে। ভেজা মাটির গন্ধ জানলার ফাঁক দিয়ে ঢুকছে। পুরনো সিলিং ফ্যানটা কাঁপতে কাঁপতে ঘুরছে। উনি খাটের ধারে বসে আছেন। চোখে ঘুম নেই, মুখে এক অদ্ভুত ক্লান্তি। ঘরের এক কোণে মা কালীর সামনে আতপোড়া ধূপ। হঠাৎ মনে হলো ঘরে কেউ আছে। না, একজন তো নয়, অনেকগুলো মুখ। একটা চাকরি না পাওয়া ছেলের মুখ, নির্যাতিতা তরুণের মুখ, মৃত ডাক্তারের মুখ, অসহায় মায়ের মুখ, একটা চাকরি প্রার্থীর বাবার মুখ। অন্ধকার থেকে খুব চেনা একটা কণ্ঠস্বর। চিনতে পারছিস? উনি ধীরে ধীরে মাথা তুললেন। গলা শুকিয়ে এসছে। তুমি তুমি আবার এসেছো? আমি তো কোথাও যাইনি, শুধু তুই একদিন আমার কথা শুনতে চাসনি। ঘরটা যেন আরো ঠান্ডা হয়ে গেল। বিবেক বলল, মনে আছে তুই একদিন বলেছিলি মানুষের জন্য রাজনীতি করি? চুপচাপ মাথা নাড়লেন তিনি। বলেছিলাম। মিথ্যে বলেছিলি? দীর্ঘ নীরবতা। তারপর খুব নিচু গলায়, না, আমি সত্যি বদল আনতে চেয়েছিলাম। মানুষের কষ্ট বুঝতাম। রাস্তায় পড়ে থেকেছি, মার খেয়েছি, হাসপাতালে রাত কাটিয়েছি। আমি বিশ্বাস করতাম রাজনীতি মানেই মানুষের পাশে দাঁড়ানো। আর তারপর উনি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ক্ষমতা এলো, আর আমি ধীরে ধীরে বদলে গেলাম। কিভাবে বদলালি? প্রথমে ছোট ছোট আপোষ, একটা অন্যায় দেখে চুপ থাকা, একটা দুর্নীতিবাজকে বাঁচানো কারণ সে দলের কাজের লোক, একটা গুন্ডাকে প্রশ্রয় দেওয়া কারণ সে ভোটে জেতায়। তারপর একদিন বুঝলাম আমি আর মানুষকে মানুষ হিসেবে দেখছি না, শুধু সংখ্যা দেখছি, সিট দেখছি, ক্ষমতা দেখছি। বিবেক ধীরে বলল, আর মানুষ? তার গলা কেঁপে উঠল। হারিয়ে গেছিল। বাইরে দূরে একটা অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল। তিনি যেন আবার কেঁপে উঠলেন। বিবেক বলল, আরজি করের সেই মেয়েটার কথা মনে পড়ে?
চোখ বন্ধ করলেন উনি। প্রতিদিন প্রতিদিন মনে পড়ে, ওর মা এখনো রাতে ঘুমোতে পারে না জানিস। ওর বাবা এখনো দরজায় শব্দ শুনলে চমকে উঠে ভাবেন মেয়ে বুঝি ফিরল। তার ঠোঁট কাঁপছে। থামো, থামো, তুমি থামো। কেন কেন থামবো? মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল, মানুষের সেবা করতে চেয়েছিল, সাদা অ্যাপ্রন পরে বাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু ফিরল কিভাবে? ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। বিবেক ধীরে ধীরে বললেন, জানিস সবচেয়ে ভয়ঙ্কর কি ছিল? কি? অপরাধ নয়, অপরাধের পরে ঠান্ডা হিসেবি নির্দয় নীরবতা। যেন একটা মেয়ের মৃত্যু নয়, একটা সমাজের বিবেকের টুটি চেপে ধরেছিলি তুই। তার চোখ বেয়ে জল পড়তে লাগলো। কিন্তু আমি চাইনি, আমি চাইনি। কিন্তু তুই এমন একটা পরিবেশ তৈরি করেছিলি যেখানে সবাই ভয় পায়। পুলিশ ভয় পায়, অফিসার ভয় পায়, সাংবাদিক ভয় পায়, ডাক্তার ভয় পায়, সাধারণ মানুষ ভয় পায়। আর সবাই যখন ভয় পায় তখন সত্যি কথা বলার সাহস মরে যায়। উনি ফিস ফিস করে বললেন, আমি আমি হারতে চাইনি। তাই বোধহয় এতগুলো মানুষ হারিয়ে গেল। তিনি হাউ হাউ করে কেঁদে উঠলেন। আমি ভয় পেতাম ক্ষমতা চলে গেলে আমি শেষ হয়ে যাব, এই ভয় পেতাম। তাই তাই সবাইকে সবাইকে আঁকড়ে ধরেছিলাম। দুর্নীতিবাজ, গুন্ডা, চাটুকার, পুলিশ, প্রশাসন। আমি জানতাম অনেকে ভুল করছে, তবু থামাইনি। কারণ কারণ আমি ক্ষমতার নেশায় ডুবে গেছিলাম। বিবেক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবার বলল, সে শিক্ষক চাকরি না পেয়ে আত্মহত্যা করেছিল মনে আছে? উনি মাথা নিচু করলেন। জানি। বাবা মেয়ের গয়না বিক্রি করে কোচিং করিয়েছিল, মা উপোস করে টাকা জমিয়েছিল। তারপর কেউ ফাইল হারিয়ে দিল, কেউ টাকা খেলো, আর তুই তুই চুপ রইলি। একটা ছেলের স্বপ্ন সিলিং ফ্যান থেকে ঝুলে গেল। এবার ঘরের ফ্যানটা যেন আরো জোরে কেঁপে উঠল। বিবেক আবার বলল, সন্দেশখালির মহিলারা কাঁদছিল, ভোটের পর মানুষ ঘরছাড়া হচ্ছিল, বিরোধীরা মার খাচ্ছিল, আর তুই প্রতিটি ঘটনাকে চক্রান্ত বলতে বলতে একসময় সত্যিটাকে সম্পূর্ণ হারিয়ে ফেললি। তিনি দু হাতে মুখ ঢাকলেন।
বিবেক থামল না। একটা ছোট মেয়ে স্কুলে সরস্বতী পুজো করতে না পেরে কেঁদেছিল। ও তো বুঝতো না রাজনীতি, শুধু ভেবেছিল বন্ধুদের সাথে অঞ্জলি দেবে। কিন্তু তুই ধীরে ধীরে মৌলবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করলি, ভোটের কাছে মাথা নত করলি, আর বাংলার পুনর্স অবস্থানটাকে নিজে হাতে ভেঙে দিলি। তিনি খেপে খেপে বলে উঠলেন, আমি কি ক্ষমা পাবো? শুধু দীর্ঘ নীরবতা, পুরনো ফ্যানের শব্দ, ধূপের শেষ আগুনটা নিভে গেল। বিবেক ধীরে বলল, মৃতেরা ক্ষমা করে না, যারা বেঁচে আছে তারাও হয়তো করবে না, কিন্তু ইতিহাসের আগে একটা আদালত আছে। কোথায় কোথায়? এই নিঃশব্দ রাতের ভেতর, যেখানে কোনো স্লোগান নেই, কোনো মাইক নেই, কোনো দল নেই, শুধু তুই আর তোর অপরাধ বোধ। চালের ফাঁক দিয়ে এক ফোঁটা জল নিচে পড়ল। উনি মাথা নিচু করে বসে রইলেন। বাইরে ধীরে ধীরে ভোর হচ্ছে, কিন্তু ঘরের ভেতর এখনো গভীর রাত।